সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আমরা বিভিন্ন ধরনের ক্যান্সারের কথা শুনে থাকি, তার মধ্যে কোলোরেক্টাল ক্যান্সার একটি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও কিন্তু এ ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। আজকে আমরা এই বিষয়টিতেই কথা বলবো। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার এম মাহবুবুর রহমান, ল্যাপারোস্কোপিক জেনারেল ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, আবাসিক সার্জন, RS জেনারেল সার্জারি, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আজকে আমরা কথা বলবো। স্যার, আমাদের দেখা যাচ্ছে যে খাদ্যাভ্যাসে বিভিন্ন পরিবর্তন আসছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। তো স্যার, বিভিন্ন ধরনের ক্যান্সার তো আমাদের ঝুঁকি রয়েছেই, সাথে এই রোগটিও অনেকটা দেখা যাচ্ছে। তো স্যার, শুরুতেই আগে কোলোরেক্টাল ক্যান্সার কি বিষয়টি সম্পর্কে শুনবো। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে অনেক ক্যান্সারের মতো কোলোরেক্টাল ক্যান্সার একটি কমন সমস্যা দেখা দিচ্ছে আমাদের দেশে। সো কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে আমি আপনাকে যদি সহজ ভাষায় বলি যে আমাদের পাকস্থলীর পরবর্তীতে যে অংশটুকু সেটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত, তার পরবর্তীতে যে অংশটুকু আছে সেটাকে আমরা বলি কোলন কিংবা বৃহদান্ত, এবং তার পরবর্তীতে হচ্ছে রেকটাম, যেটাকে আমরা মলাশয় বলে থাকি। তো যদি কোনো ক্যান্সার বৃহদান্ত যেটাকে আমরা বলি অথবা যদি মলাশয় হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কোলোরেক্টাল ক্যান্সার বলে থাকি। ওই জায়গাটাতে হতে হবে যে বৃহদান্ত অথবা কোলন অথবা রেকটাম কিংবা মলাশয়, ওই জায়গায় যদি কোনো ক্যান্সার হয় তাকে আমরা বলি কোলোরেক্টাল ক্যান্সার। জি স্যার। স্যার, বিভিন্ন ধরনের লক্ষণ তো আমাদের দেখা দেয়। আবার স্যার, আমরা শুনে থাকি যে ফ্যামিলিতে যদি কারো থাকে তাহলেও এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো স্যার, কি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে? আপনি একদম ঠিক কথাই বলেছেন। আসলে সেটা হচ্ছে যে এই কোলোরেক্টাল ক্যান্সারের কিন্তু আসলে খুবই জটিল একটি রোগ। আমাদের যে কটি ক্যান্সার হয়, কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু তার মধ্যে একটি জটিল রোগ। তো সেক্ষেত্রে অনেকগুলো লক্ষণ যদি আমরা আগে থেকেই বুঝতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রোগটি চিকিৎসা করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো কোলোরেক্টাল ক্যান্সারের অনেকগুলো লক্ষণের মধ্যে শুরুতে যেটা হয় যে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন। আমি যদি আপনাকে এটা সহজ ভাষায় বুঝিয়ে বলি যে প্রথমে একটা মানুষের স্বাভাবিক যে মলত্যাগ ছিল সেটা যদি পরিবর্তন হয় অন্য কোনো একটা অস্বাভাবিক রূপ নেয়, যেমন একটা মানুষ স্বাভাবিকভাবে একটু নরম মলত্যাগ করতো, হঠাৎ করে তার কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে, অথবা দেখা গিয়েছে যে তার কোষ্ঠকাঠিন্য হতো, হঠাৎ করে তার ডায়রিয়া দেখা দিয়েছে। এই যে মলত্যাগ অভ্যাসের একটি পরিবর্তন, এটা কিন্তু একটা অবশ্যই চিন্তার বিষয়, এবং অবশ্যই এটা কোলোরেক্টাল ক্যান্সারের একটি লক্ষণ। আরেকটি কমন লক্ষণ সেটা হচ্ছে যে মলত্যাগের পরবর্তীতে মলাশয় দিয়ে রক্ত যাওয়া। সেক্ষেত্রে একটা ব্যথামুক্ত, কোনো ব্যথা নাই এরকম যদি রক্ত যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কথাটি চিন্তা করতে হবে। আপনি একটু আগে বলেছেন যে পারিবারিক যেই হিস্ট্রি, যে ফ্যামিলি হিস্ট্রি বলে থাকি আমরা। পারিবারিক হিস্ট্রি হচ্ছে যে পরিবারের যদি কারো থাকে, বিশেষ করে বাবা মা ভাই বোন, তাদের যদি কোলোরেক্টাল ক্যান্সারের ইতিহাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সো এই জিনিসটি কিন্তু আমাদের মাথায় নিতে হবে। আরেকটি লক্ষণ হচ্ছে যে অনেক সময় আমাদের কোলনে পলিপ নামে একটি রোগ হয়ে থাকে। পলিপ মানে হচ্ছে যে কোলনের ভিতরে যে একদম ভিতরের যে লেয়ারটি আছে তাকে আমরা বলি মিউকোসা। সেক্ষেত্রে সেখানে পলিপের আবির্ভাব হয়, এবং এই পলিপটি দীর্ঘ সময় ধরে বিবর্তন হইতে হইতে একসময় কিন্তু ক্যান্সারের রূপ নিতে পারে। তাহলে এটার দিকে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এবং অনেকগুলো রোগ আছে কোলনের, যেটা আমরা বলি আলসারেটিভ কোলাইটিস কিংবা ক্রনস ডিজিজ। এই রোগগুলোও কিন্তু পরবর্তীতে কোলন ক্যান্সারের রূপ নেয়। আবার দেখেন, আমাদের কিন্তু যুগের পর যুগ চেঞ্জ হচ্ছে, তেমন জিনেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে জিনের যে অস্বাভাবিক পরিবর্তন প্রজন্ম থেকে প্রজন্ম হচ্ছে, এবং এটাও কিন্তু কোলন ক্যান্সারের একটি বিশেষ কারণ হতে পারে, এবং এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আর আমি আপনাকে যদি বলি কোলন ক্যান্সারটা কেন হয়, সেটা যদি আসি আমরা, তাহলে এই প্রত্যেকটি ক্যান্সারের এই মূল কারণ যেটা, যে আমাদের শরীরে যে জিনগত পরিবর্তনগুলো হয়, টিস্যুর যে পরিবর্তন হয় কোষের, সেই কোষের একটি শৃঙ্খলভাবে কিন্তু পরিবর্তন হয়। আমরা বড় হচ্ছি, আমরা চেঞ্জ হচ্ছি, কিন্তু এই যে শৃঙ্খলার মধ্যে বাইরে গিয়ে যদি অনিয়ন্ত্রিতভাবে এই কোষগুলো বাড়তে থাকে, এবং সেই অনিয়ন্ত্রিত বাড়ার কারণে যে চেঞ্জটা হয়, সেটাই কিন্তু আমরা ক্যান্সার হিসেবে ব্যাখ্যা করে থাকি। তাহলে আমাদের এই যে কোলনের যেই কোষগুলো আছে সেটার অনিয়ন্ত্রিত যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে পরবর্তীতে কিন্তু ক্যান্সারের রূপ নিতে পারে। এবং আর যেগুলো আমি আপনাকে একটু আগে বলেছি, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, ঝুঁকি, যে কাদের বেশি হবে।
আচ্ছা, সো আমাদের কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। স্যার একটা সময় আমরা দেখতাম যে এই ক্যান্সার কিংবা যে কোনো ধরনের রোগের কথা আমি বলি না কেন যে বয়স্ক ব্যক্তিদের বেশি হচ্ছে, কিন্তু স্যার বর্তমানে কিন্তু আমরা দেখছি যে আমাদের ইয়াং জেনারেশনও কিন্তু এফেক্টেড হচ্ছে। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে যে কোলন ক্যান্সারের যদি ঝুঁকি বলি আমরা, 50 ঊর্ধ্ব মানুষ যারা আছেন বয়স্ক যাদের, তাদের কিন্তু ঝুঁকি অনেক বেশি। কিন্তু ইদানিং কিন্তু আমরা লক্ষ্য করছি কম বয়সেও কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকির প্রবণতা বেড়ে যাচ্ছে। তবে 50 বছরের বেশি যাদের 50 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি থাকে। তবে কম বয়সে যে হবে না তা কিন্তু না, হতে পারে। আচ্ছা স্যার, এই ধরনের লক্ষণগুলো যখন রোগীদের দেখা দেয় তখন তো ওনারা আপনাদের কাছে আসেন এবং আপনারা একটা চিকিৎসার ব্যবস্থা করে থাকেন, তো কি ধরনের চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন? দেখেন, আমি প্রথমে বলবো যে আসলে এই ধরনের লক্ষণ যদি আসে অবশ্যই আমরা একজন কোলোরেক্টাল সার্জন কিংবা জেনারেল সার্জনের শরণাপন্ন হব, এবং এইসব লক্ষণগুলো কিন্তু আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকির একটি লক্ষণ। তো সেক্ষেত্রে আমরা যখন আমাদের কাছে আসে প্রথমে আমরা রোগটিকে শনাক্ত করে থাকি, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করি। আমরা পায়ে মলদার দিয়ে একটি প্রক্টোস্কোপি বলে থাকি, আবার কোলোনোস্কোপ বলা হয়। কোলোনোস্কোপি দেখে আমরা কোনো অস্বাভাবিক গ্রোথ অথবা ক্যান্সারটি পাওয়া যায় কিনা, সেক্ষেত্রে আমরা সেখান থেকে টিস্যু নিয়ে যাই, সেটাকে আমরা বায়োপসি বলি। বায়োপসি করে আমরা চেক করি যে আসলে তার রোগটি কোন পর্যায়ে আছে। অনেক সময় এই কোলন ক্যান্সারটি কিন্তু ওখান থেকে লসিকার মাধ্যমে কিংবা রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়াই যেতে পারে। সেক্ষেত্রে আমরা শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সারটি গিয়েছে কিনা সেটাও কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে ধরে থাকি। তারপরে আমরা চিকিৎসার ব্যবস্থা করি। চিকিৎসার ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে প্রধানত যে চিকিৎসাটা আমরা করে থাকি সেটা হচ্ছে সার্জারি। এটা প্রধানত চিকিৎসা। তবে এই সার্জারিটা টিউমারের কোন লোকেশনটা কোন জায়গায় আছে, এটার সাইজ কেমন, তার উপরে নির্ভর করে। অ্যাডভান্স কিনা, এক্স্যাক্টলি। যদি এটা অনেক আপার স্টেজে থাকে সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিয়ে এই সাইজটাকে ছোট করে নিই, পরবর্তীতে সার্জারি করি। অনেক সময় কেমোথেরাপি আমরা সার্জারির পরেও দিয়ে থাকি। তাছাড়া আরও কিছু ট্রিটমেন্ট ব্যবস্থা আছে, যেমন আমরা বলে থাকি যে রেডিয়েশন, বিকিরণ চিকিৎসা যেটাকে বলি। তাছাড়া আমরা টার্গেটেড যে ইমিউন থেরাপি, সেগুলো কিন্তু আমরা এই কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসায় দিয়ে থাকি। মানে বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে, এটা হচ্ছে স্যার মানে স্টেজের উপরে কোন পর্যায়ে আছে এইভাবে আপনারা চিকিৎসাটা করে থাকি। এবং এই যে সার্জারিটা আমরা কিন্তু কয়েকভাবে করে থাকি। সার্জারিটা আমরা কেটে করে থাকি, আবার অনেক সময় আধুনিক চিকিৎসা যে সার্জারি সেটাকে আমরা বলি ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি কিন্তু এখন কোলোরেক্টাল চিকিৎসা কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করা হয়ে থাকে, এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রোগীরা বাসায় ফিরে যেতে পারে। সো অনেক ধরনের চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের দেশে খুবই প্রচলিত রয়েছে। স্যার, আমরা অবশ্যই চাই না যে আমাদের এই ধরনের একটা জটিল রোগ হোক। তো স্যার, এর জন্য তো আর্লি ডায়াগনোসিসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো রোগী যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি তাহলে তো এই প্রকোপটা আমরা কিছুটা কমাতে পারবো। তো স্যার, এই ক্ষেত্রে যদি আমি স্ক্রিনিংয়ের কথা বলি কিংবা রোগীরা কি করবে যাতে এই ধরনের সমস্যাগুলো তাদের না হয়, আপনি যদি একটু সামগ্রিকভাবে আমাদের বলতেন। জি অবশ্যই, আমি সবসময় বলে থাকি যে আসলে প্রতিরোধ কিন্তু প্রতিকারের চেয়ে উত্তম। আমি আগের অনুষ্ঠানেও বলেছি, এখনও বলবো যে আসলে এই যে এই কোলোরেক্টাল ক্যান্সারের রোগগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি প্রাথমিক অবস্থায় ধরতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণ ক্যান্সার কিন্তু নিরাময় করা সম্ভব। সেক্ষেত্রে স্ক্রিনিংয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে লক্ষণগুলো আমি বলেছি সেই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে দ্রুততম সময়ে কিন্তু আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং সেক্ষেত্রে আমরা স্ক্রিনিংয়ের জন্য অনেক সময় আমরা যাদের এই ঝুঁকিগুলো আছে, 50 ঊর্ধ্ব যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা রুটিনলি কোলোনোস্কোপি করে থাকি। বাট এই ঝুঁকির কথা যেগুলো আমি বলেছি যে পারিবারিক ফ্যামিলি হিস্ট্রি, অথবা যাদের পলিপের একটা হিস্ট্রি আছে, অথবা যাদের পূর্বে কোনো ক্যান্সার হয়েছে, এরকম কোনো ইতিহাস থাকলে তাদের কিন্তু দ্রুততম সময়ে আমাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে 50-এর আগেই কিন্তু তাদেরকে আমার স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। তাহলে এই যে আমরা স্ক্রিনিং করে যদি রোগটাকে আর্লি ধরতে পারি তাহলে কিন্তু আমাদের চিকিৎসা সেবাটা দ্রুততম দেওয়া সম্ভব। আচ্ছা স্যার, খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন? অবশ্যই আমি বলবো যে এই যে কোলন ক্যান্সার হয়, কোলন ক্যান্সার হওয়ার পিছনে কিন্তু আরও কিছু কারণ আছে, যেমন বেশি চর্বিযুক্ত খাবার কিংবা কম আঁশযুক্ত খাবার যদি আমরা খাই সেক্ষেত্রে কিন্তু কোলন ক্যান্সারের একটা ঝুঁকি রয়েছে। বিশেষ করে রেড মিট, লাল মাংস যেটা, সেই লাল মাংসটা যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কোলন ক্যান্সারের চান্স বেশি থাকে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই যে দর্শককে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই এই প্রোগ্রামগুলোর মাধ্যমে অ্যাটলিস্ট সচেতন হন। দয়া করে এইসব স্পাইসি ফুড, ধূমপান, অ্যালকোহল এগুলো পরিহার করুন, এবং এইসব লক্ষণ দেখা দিলে ভয় পাবেন না, দ্রুততম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, এবং আশা করি আপনারা এইসব ক্যান্সার থেকে রক্ষা পাবেন। ধন্যবাদ। দর্শক, আমরা আশা করব আমাদের সবার চেষ্টার মাধ্যমে ক্যান্সার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।
আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।